গোল্ডেন প্লেবয় এপিসোড 1। কোরিয়ার বিখ্যাত হ্যানসেও ইউনিভার্সিটি ক্যাম্পাস। সকালের রোদে কাচের বিল্ডিংগুলো চিকচিক করছে, করিডোরে ছাত্রছাত্রীদের ভিড়। কিন্তু হঠাৎ করে সব যেন স্তব্ধ হয়ে গেল। একটি দামি স্পোর্টস কার এসে ইউনিভার্সিটির সামনে থামল। দরজা খোলার শব্দে সবার নজর সেদিকে গেল। গাড়ি থেকে নামল জিয়ন জংকুক। পরনে কালো লেদার জ্যাকেট, চোখে মুখে এক তীব্র উগ্র ভাব, এক হাতে ধরা দামি এনার্জি ড্রিঙ্কসের ক্যান। তার হাঁটার ভঙ্গিমাতেই মিশে আছে এক অঘোষিত আধিপত্য, যেন পুরো এই সাম্রাজ্যের একমাত্র অধিপতি সে নিজেই। ভিড়ের মধ্য থেকে ফিসফাস ভেসে এলো, ওই দেখ জংকুক আসছে, আজ ওকে আরও বেশি ইন্টেন্স লাগছে তাই না? পাশে থাকা অন্যজন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উফ, ওর ওই ড্যাম কেয়ার লুকটা দেখেছিস? স্রিফ কিলার, একবার তাকালে হার্টবিট সামলানো দায়। জংকুক চারপাশের এই উন্মাদনাকে পাত্তাই দিল না। তার তীক্ষ্ণ নজর ভিড় ছাড়িয়ে স্থির হলো লাইব্রেরির সিঁড়িতে দাঁড়িয়ে থাকা একটি স্নিগ্ধ অবয়বের ওপর, কিম তেহিয়ং। বুকে কয়েকটা বই জড়িয়ে ধরা, চোখে তার এক অদ্ভুত সারল্য থাকলেও সেখানে মিশে আছে পাহাড় সম আত্মবিশ্বাস। জংকুক ধীর পায়ে এগিয়ে এলো সিঁড়ির কাছে। এক হাত পকেটে গোজে সে তেহিয়ংয়ের দিকে তাকালো, যে চাহিনাতে অবজ্ঞার সাথে মিশে আছে গভীর কৌতূহল। বাঁকা হেসে সে বলে উঠল, শুনলাম এবার ক্লাস ক্যাপ্টেন পদের জন্য তুমি নাকি খুব উঠে পড়ে লেগেছ। বেশ অ্যাম্বিশাস তো দেখছি। সাধারণ ঘরের মেয়েরা আজকাল বড্ড বেশি স্বপ্ন দেখছে তাই না? জাংকুকের আকস্মিক উপস্থিতিতে তেহিয়ং কিছুটা দমে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিল। বইগুলো আরও শক্ত করে বুকে চেপে শান্ত অথচ দৃঢ় গলায় জবাব দিল, স্বপ্ন দেখাটা কোনো অপরাধ নয় জাংকুক, আর এটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আমি আমার নিজের যোগ্যতায় কিছু হতে চাইছি, তোমার মতো বাবার ক্ষমতায় নয়। জংকুক এবার আরও কাছে এগিয়ে এলো। তার উপস্থিতি যেন তেহিয়ংয়ের ব্যক্তিগত গণ্ডিতে আঘাত করল। সে তাচ্ছিল্যের সুরে বলল, যোগ্যতা? এই ক্যাম্পাসে যোগ্যতা মানেই হলো ক্ষমতা, আর ক্ষমতা মানেই হলো জিয়ন জাংকুক। আমার এক ইশারায় তুমি তোমার কাঙ্ক্ষিত পথ পেতে পারো, আবার আমার এক কথাতে তোমার সব পরিশ্রম মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে। তেহিয়ং এক ধাপ এগিয়ে এসে সরাসরি চোখে চোখ রেখে বলল, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি ভয় দেখানোর চেষ্টা করছো? হুমকি কেন দেব? আমি তো অফার দিচ্ছি। তুমি আমাকে শুধু একটু ইমপ্রেস করার চেষ্টা করো, জাস্ট একটু নমনীয় হও আমার সামনে, দেখবে তোমার জীবনটা কত সহজ হয়ে যায়। কেন বেকার খাচ্ছ? আমাকে খুশি করতে পারলে যা চাইবে তাই পাবে। ইমপ্রেস? তোমার মতো অহংকারী আর স্বার্থপর একটা মানুষকে ইমপ্রেস করার চেয়ে আমি হার মেনে নিব, বুঝেছ? তুমি ভাবো কি নিজেকে টাকা আর ক্ষমতা থাকলেই কি সবাইকে কেনা যায়? সবাইকে কেনা যায় না ঠিকই, কিন্তু সবাইকে বশ করা যায়। তুমি নিজেকে খুব আলাদা ভাবো তাই না কিম তেহিয়ং? ভাবছো এই জেদ তোমাকে প্রিন্সেস বানিয়ে রাখবে? তোমাকে আমার কাছে হার মানতেই হবে, বুঝেছ? স্টপ ইট জাংকুক, তোমার এই সস্তা সিনেমার ডায়লগ বন্ধ করো। আমি তোমার ওই চামচাদের মতো নই যে তোমার ইশারায় নাচব। যাই হোক, আমার সাথে কথা বলার সময় একটু দূরত্ব বজায় রাখলে খুশি হব। তের কাণ্ড দেখে চারপাশের সবাই তখন থমকে গেছে, কারণ ক্যাম্পাসের গোল্ডেন প্লেবয় খ্যাত জিয়ন জংকুকের মুখের উপর এভাবে জবাব দেওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি। তুমি কি বুঝতে পারছো তুমি কার সাথে কথা বলছো? আমি চাইলে এখনই তোমার কেরিয়ার নষ্ট করে দিতে পারি। করে দাও, তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না। অন্তত তোমার মতো নিচু মনের মানুষের সামনে মাথা নত করতে হবে না। তের কথা শেষ হতে না হতেই জংকুক হুট করেই তের খুব কাছে চলে এলো। তের নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে পিছু হটল না। তাদের মাঝখানে 1 ইঞ্চিরও কম জায়গা। জংকুক হাত বাড়িয়ে তের কবজি শক্ত করে চেপে ধরল। তে বিদ্যুৎ বেগে হাতটা সরিয়ে দিয়ে বলে উঠল, ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। নিজের লিমিটের মধ্যে থাকো জংকুক। সবাই তোমার কিনা গোলাম না যে তুমি যখন যা ইচ্ছা করবে। সামনে থেকে সরো। জংকুক একটা বাঁকা হাসি দিয়ে তেকে একবার আপাদমস্তক দেখে নিল। টাচ করব না? তোমার কি মনে হয় জংকুকের নজরে একবার যে শিকার ধরা দিয়েছে তাকে সে এমনি এমনি ছেড়ে দিবে? শুধু টাচ নয় বেবি, আমি তো তোমার প্রতিটা ইঞ্চি একটু একটু করে টেস্ট করব। তুমি যত দূরে পালাতে চাইবে আমি তোমাকে ততটা কাছে টানব। দেখা যাক তোমার এই আভিজাত্যের লড়াই কতক্ষণ টেকে। তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। মনে হচ্ছে দিবা স্বপ্ন দেখছো।
সরো সামনে থেকে। কথাটা বলেই তেহিউং চলে যেতে চাইল, কিন্তু জাংকুক তেহিউংয়ের কবজি টেনে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তে অবাক হয়ে বলল, কি করছো জাংকুক, ছাড়ো বলছে। জাংকুক কোনো উত্তর না দিয়ে ড্রিঙ্কসের ক্যানটা এক চুমুকে শেষ করে আচমকাই তেয়ের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। জাংকুকের কাণ্ডে তেহিউং পুরাই শব্দ হয়ে গেল। ক্যাম্পাসে সবার সামনে জাংকুক এমন কিছু করতে পারবে তা তেয়ের ধারণাতেও ছিল না। চারপাশে কানাঘুষা শুরু হয়ে গেল। যেই জাংকুকের পেছনে ইউনিভার্সিটির সব সুন্দর মেয়েরা লাইন দিয়ে থাকে, যাকে কাছে পাওয়ার জন্য সবাই পাগল, সেই জাংকুক আজ নিজ থেকে কাউকে এভাবে কিস করছে, এটা যেন কারোর বিশ্বাসেই হচ্ছে না। ও মাই গড, জাংকুক ওকে কিস করছে সরাসরি সবার সামনে। আমি কি স্বপ্ন দেখছি? জাংকুক তো কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দেয় না, আজ হঠাৎ কি হলো? এই মেয়েটা কি জাদু জানে নাকি? তা না হলে জাংকুককে কি করে এতটা উত্তেজিত করে তুলল? তেহিউংয়ের হাতের বইগুলো ধপাস করে ফ্লোরে পড়ে গেল। তার সারা শরীর যেন অবশ হয়ে আসছে। তার চোখ দুটো বড় বড় হয়ে স্থির হয়ে রইল। তার মস্তিষ্ক বারবার বলছে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু তার শরীর যেন বিদ্রোহ করছে। জাংকুকের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তার পেশিবহর শরীরের উত্তাপ তেহিউংয়ের চেতনাকে ঝাপসা করে দিচ্ছে। হলরুমের আলো ছায়ার খেলায় জাংকুকের দীর্ঘদেহী ছায়াটা তেহিউংয়ের উপর আছড়ে পড়ছে। যখন জাংকুক তেইর কোমরে হাত রেখে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল, তেহিউংয়ের মনে হলো এক মুহূর্তের জন্য তার পৃথিবী থমকে গেছে। না না না, এটা অসম্ভব। জাংকুক স্রেফ আপনি প্লে বয়, আমাকে সবার সামনে অপমান করার জন্য এই নোংরা নাটক করছে। কিন্তু কিন্তু আমার শরীর এমন অবশ হয়ে আসছে কেন? এই তপ্ত স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেলছি কেন? তবে কি আমিও উপভোগ করছি? না তেহিউং, ছি, নিজেকে সামলা। জাংকুকের ঠোঁটের উষ্ণতা তের স্নায়ুকে অবশ করে দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন কোনো উন্মত্ত ড্রামারের মতো বাজছে। ওর ঠোঁটের এই স্বাদ এত মিষ্টি কেন? জাংকুক, তুমি কেন আমাকে এভাবে পাগল করে দিচ্ছ? আমি চাইছি তোমাকে দূরে ঠেলে নিতে, কিন্তু আমার আত্মা কেন তোমার কাছে ধরা দিতে চাইছে? হঠাৎ তের হুঁশ ফিরল। সে দেখল চারপাশের মানুষগুলো ফিসফিস করছে, সবার দৃষ্টি তাদের দিকে। লজ্জায় আর অপমানে তের দু চোখ নোনা জলে ভরে উঠল। সে সর্বশক্তি দিয়ে জাংকুকের প্রশস্ত বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। ছাড়ো জাংকুক, প্লিজ স্টপ ইট, অনেক হয়েছে, আর না। জাংকুকের মধ্যে কোনো হেলদোল নেই, বরং তের ছটফটানি তার ভেতরের শিকারী সত্তাটাকে যেন আরো উস্কে দিচ্ছে। সে তের কোমরে হাতের বাঁধন আরও শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তার চাহনিতে এখন আর কোনো অবজ্ঞা নেই, আছে এক গভীর তৃষ্ণা। বলেছিলাম না কিম তেহিউং, আমি তোমার শরীরের প্রতিটা ইঞ্চি টেস্ট করব। তুমি যা দেখছো এটা তো স্রেফ একটা ট্রেলার, সিনেমা তো এখনো শুরুই হয়নি। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি শুধু আমার, আর তোমার এই আকাশচুম্বী জেদ, ওটা আমি কণা কণা করে ভেঙে চুরমার করে দেব। দেখি কতটা সইতে পারো। কথাটা শেষ করে জাংকুক আবারও তের ঠোঁট দখল করে নিল। তেহুং বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। জাংকুক, পাগলামি বন্ধ করো, সবাই কি ভাবছে? ছাড়ো আমাকে। তুমি এত সুইট কেন? বিশ্বাস করো, আমার নেশা ধরে যাচ্ছে। তেহুং বুঝতে পারল গায়ের জোরে জাংকুকের সাথে সে পারবে না, তাই সে এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। আর জাংকুক সেটাকে আত্মসমর্পণ ভেবে কিছুটা শিথিল হতেই তেহুং দাঁত দিয়ে জাংকুকের নিচের ঠোঁটে সজোরে এক কামড় বসিয়ে দিল। আহ! অপ্রস্তুত জাংকুক যন্ত্রণায় পিছিয়ে যেতে তেহুং তার সর্বশক্তি দিয়ে জাংকুকের বুকে এক বিশাল ধাক্কা মারল। হঠাৎ এমন কাণ্ডে ভারসাম্য হারিয়ে জাংকুক পেছনের সিঁড়ি দিয়ে গলিয়ে নিচে পড়ে গেল। পুরো হল রুমে শব্দ হয়ে গেল, সবার চোখ ছানা বড়া। জাংকুক মেঝেতে বসে কপালে হাত দিতেই দেখল হাতের তালু রক্তে রাঙা। সে ওপরের দিকে তাকালো। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে তেহুং তখন আতঙ্কে কাঁপছে। তেহুং কাপা গলায় বলল, আমি আমি ইচ্ছে করে এটা করিনি জাংকুক, আমি তোমাকে আঘাত করতে চাইনি, আমি তো শুধু তোমাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু জাংকুক উঠে দাঁড়ালো। তার কপাল থেকে গড়িয়ে পড়া রক্তটা বুড়ো আঙুল দিয়ে মুছে নিয়ে সে এক অদ্ভুত হাসি দিল। সেই হাসিতে রাগ নেই, বরং আছে এক ভয়ঙ্কর রোমাঞ্চ। ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং। আজ পর্যন্ত এই শহরে কেউ আমাকে টাচ করার সাহস দেখায়নি, আর তুমি কিম তেহুং, তুমি আমাকে মাটিতে ফেলে দিলে। সে ধীর পায়ে সিঁড়ির দিকে এক পা এগিয়ে এসে চোখের মনি স্থির করে বলল, খেলটা এখন সত্যিই জমে উঠবে। তুমি অন্যদের মতো নও, আর এটাই তোমার জন্য সবচেয়ে বড় বিপদ হতে যাচ্ছে। প্রস্তুত থেকো বেবি, কারণ জিয়ন জাংকুক হাঁটতে শেখেনি,
জাংকুক তার রক্তমাখা হাতটা জ্যাকেটে মুছে দর্পের সাথে হলরুম ছেড়ে বেরিয়ে গেল। তেহুং সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে অনুভব করতে পারছে আজ সে এমন এক সুপ্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে দিয়েছে যার উত্তপ্ত লাভার হাত থেকে পালানোর আর কোনো পথ নেই।